আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক বিদেশি সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে এখনো অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে রিকনসিলিয়েশন কিভাবে হবে? তারেক রহমানের উত্তর ছিল আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। কিন্তু তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বের 1 মাসের মধ্যে দেখা মিলে সেই আইনের শাসনের নমুনা, যেটির নাম শোন অ্যারেস্ট বা গ্রেফতার দেখানো। আর এর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাস বিরোধী আইনের মতো কিছু নিবর্তনমূলক আইন। বিবিসি বাংলার খবরে বলা হচ্ছে, এসব মামলা আর শোন অ্যারেস্ট থেকে মুক্তি মিলছে না স্কুলগামী শিক্ষার্থীদেরও। বিএনপি সরকার গত 3 মাসে এই শোন অ্যারেস্ট এখন বিরাট বাণিজ্যের রূপ নিয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনে সারা দেশে সহিংসতার ঘটনায় করা মামলাগুলোয় ঢালাওভাবে আসামি করার অভিযোগ আছে। এসব মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পরও কারা মুক্তি মিলছে না অনেক আসামির। জামিনের পর কারামুক্তির আগেই দেখানো হচ্ছে অন্য কোনো মামলায় শোন অ্যারেস্ট। এমন ঘটনা অহরহই ঘটছে। কাগজে কলমে জামিন মানে মুক্তি নিশ্চিত হলেও বাস্তবে কারাগারের দরজা খুলতে লাগছে 5 স্তরের অদৃশ্য পুলিশ ক্লিয়ারেন্স। জামিন, কারামুক্তি ও শোন অ্যারেস্ট ঘিরে প্রতিটি ধাপই আছে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ। আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ সংগঠনগুলোর বড় নেতাদের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তেই দেখানো হচ্ছে শোন অ্যারেস্ট, আর দলটির মাঝারি ও তৃণমূল নেতাদের জামিন হলে 5 স্তরে, টাকা না দিলে কপালে জুটছে নতুন মামলায় শোন অ্যারেস্টের ঝক্কি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত মার্চে মাগুরা শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ নেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানা। ওই ঘটনার পরদিন স্বেচ্ছাসেবক দলের এক নেতার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার 7 মে হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। 8 মে সকালে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জেলগেট থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়। মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাদের দায়ের করা মামলায় প্রায় 1 মাস ধরে জামালপুর জেলা কারাগারে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের 6 নেতা। আদালত থেকে জামিন পাওয়ার পর জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছালে তারা কারামুক্ত হন। 23 মে সন্ধ্যা 6টার দিকে জামালপুর জেলা কারাগার থেকে বের হলে কারাগারের প্রধান ফটক থেকে তাদের আবার গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। অন্য মামলায় দেখানো হয় শোন অ্যারেস্ট। বরগুনা আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমতলী উপজেলার চওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল খানকে একইভাবে গ্রেপ্তার করা হয় গত 30 এপ্রিল। আমতলী পৌরসভা কার্যালয় ভাঙচুরের অভিযোগে গত 10 এপ্রিল রাতে তাকে একটি অনাথ আশ্রম থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলায় জামিন পেয়ে বুধবার গত 30 এপ্রিল রাতে কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরে বিস্ফোরণ দ্রব্য আইনে দায়ের করা মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগে গত 17 মার্চ লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই আবারও তাকে গ্রেফতার করা হয়। গত 12 মার্চ রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেপ্তার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ। এরপর 16 মার্চ জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে 17 মার্চ সকালে কারামুক্ত হন জাহাঙ্গীর আলম বিপ্লব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে জেল গেটে তার আইনজীবী ও আপন ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল সহ সমর্থকরা তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ডিবি পুলিশের একটি দল তাদের পথ আটকে দেয়। এরপর পাশ থেকে আরো 3 জন পোশাকধারী ডিবি পুলিশ সদস্য এসে তাকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলতে শুরু করেন।
এ সময় আইনজীবী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। চেয়ারম্যানের বড় ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, আদালত জামিন দেওয়ার পরও কোনো সুনির্দিষ্ট পরোয়ানা বা নতুন মামলা ছাড়াই তাকে কারাগারের ফটক থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এমন ঘটনা কম বেশি দেশের কোথাও না কোথাও প্রতিদিনই ঘটছে। তবে সেটি ঘটছে আওয়ামী লীগ কিংবা দলটির সাথে সংশ্লিষ্ট নেতা কর্মীদের ক্ষেত্রে। অথচ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গ্রেপ্তারের পর দেদারসে জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে ডাকাত ও ছিনতাইকারীরা। আইনজীবীরা বলছেন, সিআরপিসি অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নজির অনুযায়ী আদালত জামিন মঞ্জুর করার পর তা কার্যকর করা প্রশাসনের দায়িত্ব। জামিন পাওয়া আসামিকে অযথা কারাগারে আটকে রাখা বা কারা মুক্তিতে দেরি করা আইনের পরিপন্থী। এর ফলে প্রশ্ন উঠছে আদালতের আদেশ বাস্তবায়ন নিয়ে। দেখা গেছে, জামিন আদেশ জারির পর আসামিকে মুক্তি পেতে ক্লিয়ারেন্সের জন্য প্রথমে ডিসি প্রসিকিউশন, বিভাগীয় পুলিশ কার্যালয়, গোয়েন্দা বিভাগ, সংশ্লিষ্ট থানা হয়ে আবার কারাগারে পাঠানো হয়। এই সুযোগে এসব অদৃশ্য ক্লিয়ারেন্স ঘিরে অভিযোগ উঠেছে ঘুষ লেনদেনের। ভুক্তভোগীদের দাবি, অনেক ক্ষেত্রে অসাধু পুলিশ কর্মকর্তারা এই প্রক্রিয়াকে ব্যবহার করে কার্যত জিম্মি করে অর্থ আদায় করছেন, বিশেষ করে রাজনৈতিক মামলার আসামিদের কাছ থেকে। অন্যদিকে জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত ছিলেন এমন আসামিদের অন্তর্বর্তী প্রতিবেদনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। দেখা গেছে, জামিন পেলেও সহজেই আসামিদের মুক্তি মিলছে না। কারা মুক্তির জন্য তৈরি হয়েছে পুলিশের 5 স্তরের ক্লিয়ারেন্স প্রক্রিয়া। প্রথমে আদালতের জামিন আদেশ মেট্রোপলিটন সিটিগুলোর ডিসি প্রসিকিউশন বা জেলা পুলিশ সুপার হয়ে কারাগারে পৌঁছায়। এরপর সেটি যায় বিভাগীয় পুলিশের কার্যালয়ে, সেখান থেকে যায় সংশ্লিষ্ট থানায়, সবশেষে আবার কারাগারে ফিরে আসে নিশ্চিতকরণের জন্য। এই দীর্ঘ প্রক্রিয়ার প্রতিটি স্তরেই ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এক একটি ধাপ পার হতে আলাদা করে ম্যানেজ করতে হয়, না হলে পরবর্তী সময় অন্য মামলায় সন্দেহ দেখানো হয়, যার ফলে আসামি কারামুক্ত হতে পারেন না। এমনকি জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও দালাল চক্র এই ক্লিয়ারেন্স প্রক্রিয়াকে জিম্মি করে অর্থ আদায় করছে। বিশেষ করে রাজনৈতিক মামলার আসামিদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি। অভিযোগ রয়েছে, পুলিশের এসব ক্লিয়ারেন্সের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করা হয়। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক মামলায় কাউকে আটক করার পর জামিন পেলেও সরাসরি কারামুক্তি পাওয়া খুব সহজ হয় না। থানাকে ম্যানেজ না করতে পারলে কেউ বের হতে পারেন না। যদি সেটা না করা হয়, তাহলে নতুন করে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কখনো একই থানায়, আবার কখনো পাশের থানায় মামলা দেওয়া হয়, যাতে মুক্তি আটকে যায়। পুরো প্রক্রিয়া এমন ভাবে চলে, জামিন পাওয়ার পর আসামির স্বজনরা কারাগারে গেটে গিয়ে জানতে পারেন আরেকটি মামলায় তার শোন অ্যারেস্ট আছে। তখন আবার শুরু হয় নতুন দৌড়ঝাঁপ। এমন একটা ঘটনা ঘটেছে রাজধানীর শাহজাহানপুর থানার একটি বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার হওয়া এক মাংস ব্যবসায়ীর ক্ষেত্রে। ওই মাংস ব্যবসায়ী আদালত থেকে জামিন পান, কিন্তু জামিন পেলেও তিনি কারাগার থেকে বের হতে পারেন না। স্বজনরা কারাগারে তার মুক্তির জন্য গেলে জানতে পারেন তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এমন করে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরবর্তী সময় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সংশ্লিষ্ট থানাকে ম্যানেজ করে কারামুক্ত হন। এমন ঘটনা আদালতে অহরহই ঘটছে। অথচ ফৌজদারি কার্যবিধির 166 এর 1 নম্বর ধারা অনুযায়ী ইতিমধ্যে অন্য মামলায় আটক থাকা কোনো ব্যক্তিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে হলে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই মামলার ডায়েরি পর্যালোচনা করে এবং শুনানির সুযোগ দিয়ে যৌক্তিক কারণে সন্তোষজনক মনে হলে তবেই অনুমোদন দিবেন। অন্তর্বর্তী সরকার এই বিধানটি যুক্ত করেছিল। এর উদ্দেশ্য ছিল শোন অ্যারেস্ট মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পথ বন্ধ করা। অথচ ইন্টারিয়ামের আমলে এই ধারার ব্যত্যয় ঘটেছে বেশি, আর সেই ধারা অনুসরণ করছে বিএনপি সরকার। আইনজীবীরা বলছেন, হাতে গোনা কিছু ব্যতিক্রম ছাড়া জামিনের পর শোন অ্যারেস্ট মামলাগুলোর কোনো প্রামাণিক ভিত্তি দেখা যাচ্ছে না। এগুলো মূলত উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও যেন কেউ মুক্তি না পায় সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ফলে তাদের ইচ্ছা মতো ও বেআইনিভাবে আটকে রাখা সম্ভব হয়। এর ফলে জামিন কার্যত অর্থহীন হয়ে পড়ে।
গত 11 মার্চ হাইকোর্ট সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলায় চূড়ান্ত জামিন দেন, কিন্তু তারপরও তার মুক্তির প্রক্রিয়া থমকে যায়, কারণ পুলিশ জুলাই আন্দোলনের আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। অথচ সেই মামলার মূল FIR-এও তার নাম ছিল না। বিষয়টি ছিল পুরোপুরি মন গড়া অভিযোগ। আইনজীবীরা মনে করেন পুলিশ এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয়নি, বরং সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্তটি রাজনৈতিক বা সরকারের শীর্ষ মহল থেকেই এসেছে। সবশেষ গত 28শে এপ্রিল পৃথক 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তারপরও মুক্তি পাচ্ছেন না খায়রুল হক, কারণ এরই মধ্যে অধস্তন আদালতে আরও 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান প্রায় বেআইনি আটকের বিরুদ্ধে আর আইনের শাসনের পক্ষে কথা বলেন, কিন্তু আইনের শাসনের ঠিক কোন ধারায় এমন শোন অ্যারেস্ট আছে তা জানেন না আইনজীবীরা। শোন অ্যারেস্ট দেখিয়ে কয়েক দফা ঠেকিয়ে রাখা হয়েছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তি। গত বছর 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া 3টি হত্যা মামলা ও 2টি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই 5 মামলায় হাইকোর্ট থেকে গত বছরের 9 নভেম্বর জামিন পান কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী। সর্বশেষ 10 মামলায় জামিনের পর সিদ্ধিরগঞ্জ থানার 2টি মামলায় গত 2রা মার্চ ও অন্যটিতে 12ই এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়। নতুন করে সিদ্ধিরগঞ্জ থানায় ওই 2 গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে রিট করেন আইভী। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট 26শে এপ্রিল রুল সহ আদেশ দেন। সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানার পৃথক 2টি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে BBC বাংলার একটি খবর দিচ্ছে আরও ভয়ঙ্কর তথ্য। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশের সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং মাধ্যমিক পরীক্ষায় বসতে না পারার কয়েকটি ঘটনা সামনে এসেছে। বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইনের মতো বিতর্কিত আইনের বিভিন্ন ধারায় আটক এসব কিশোরদের অনেকে জামিনও পাচ্ছেন না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুক BBC বাংলাকে বলেছেন, আইন অনুযায়ী মহিলা, বৃদ্ধ, শিশু কিংবা অসুস্থ থাকলে তাদের জামিন অযোগ্য ধারায় মামলা হলেও জামিন দিতে পারবে, কিন্তু নির্বাচনের পরদিনই আইনের শাসন নিশ্চিত করার ঘোষণা দেয়া বিএনপি সরকারের আমলে স্কুল শিক্ষার্থীরা শুধু গ্রেপ্তারই হচ্ছে না, পরীক্ষাও দিতে পারছে না। চলতি বছরের জানুয়ারি থেকে 5ই মে পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় সন্ত্রাস বিরোধী সহ 4টি আইনের অধীনে গ্রেপ্তারের পর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়েছে 128 জনকে। এদের বেশিরভাগেরই জামিন মিলছে না। সরকার অর্থাৎ বিএনপি সরকার ঋণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। যত অর্থনীতিবিদ আছেন এবং অর্থ সংক্রান্ত যে সকল পত্রপত্রিকায় রয়েছেন এবং দেশ বিদেশের যারা এই সরকারের অর্থনৈতিক বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করেন, বিচার করেন, বিশ্লেষণ করেন, তারা সবাই এক বাক্যে বলছে যে এই সরকারের প্রথম, প্রধান এবং শেষ অথবা একমাত্র বিপদ হলো অর্থনৈতিক বিপদ এবং বিপত্তি। এই অর্থনৈতিক বিপত্তি কাটিয়ে ওঠার জন্য ইমিডিয়েটলি তার 2 ধরনের অর্থ দরকার। একটি অর্থ হলো অভ্যন্তরীণ যে উৎস রয়েছে, সেই উৎস থেকে টাকার মান বজায় রাখার জন্য বা টাকার মানকে ধরে রাখার জন্য অভ্যন্তরীণ উৎস থেকে টাকা দরকার। সেই টাকা আসবে থেকে ব্যবসা বাণিজ্য থেকে, কর থেকে, অবগারি শুল্ক থেকে, ভ্যাট থেকে। আর এর বাইরে আসতে পারে থেকে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেই ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়া, এটা হলো স্থানীয় মুদ্রাতে। আর বিদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যে ভারসাম্য রক্ষা করা, বাংলাদেশি মুদ্রার সঙ্গে বিদেশি মুদ্রার যে মূল্য, এই মূল্যের একটা ভারসাম্য রক্ষা করা,
আমরা বিভিন্ন সময় বিদেশ থেকে যে ঋণ নিয়েছি তার পরিমাণ এখন সম্ভবত 1,00,000 মানে 25,000 কোটি ডলার, মানে 125 বিলিয়ন মার্কিন ডলার। তো এই 125 বিলিয়ন মার্কিন ডলারের যে ঋণ, এটার কিস্তি পরিশোধ করা, এটার সুদ পরিশোধ করা, এই জন্য আমাদের আসলে বৈদেশিক মুদ্রা দরকার। এখন সেই বৈদেশিক মুদ্রা কোনো অবস্থাতেই এখন 35 বিলিয়ন বা 30 বিলিয়ন ডলার আছে, এটা সমস্যা না। সমস্যা হলো এই ট্রানজাকশনটা নিয়মিত হওয়া দরকার। সেই নিয়মিত হওয়ার জন্য, যেমন ধরুন গার্মেন্টস আমরা এক্সপোর্ট করছি, তো সেই এক্সপোর্ট দিয়ে আমাকে আবার লোকালি ধরুন একটা গার্মেন্টস 100 কোটি ডলারের এক্সপোর্ট করেছে, এখন এই 100 কোটি ডলারের সমপরিমাণ বাংলা টাকা আমাকে তাকে দিয়ে দিতে হচ্ছে। আবার এই সমপরিমাণ টাকা যেগুলো সে বিদেশ থেকে এলসির মাধ্যমে পণ্য আমদানি করেছে সেটার পরিশোধ করতে হচ্ছে। ফলে এখান থেকে আসলে তার যে লাভ, সেটা বৈদেশিক মুদ্রায় লাভ নয়, এটা ট্যাক্স, ভ্যাট, এআইটি এই সংক্রান্ত যে আয় করেছে সেই আয়টা স্থানীয় মুদ্রায় কাউন্ট হবে, বৈদেশিক মুদ্রায় কাউন্ট হবে না। স্থানীয় বাজার থেকে বৈদেশিক মুদ্রা কিনে নিয়ে ব্যাংক রিজার্ভ করে, কিন্তু এটা একটা জটিল বিষয়, যেটা এখানে বলতে গেলে আরো সময় দরকার হবে। 2 নম্বর হলো যে এই বিদেশ থেকে আমাদের যে ফরেন কারেন্সি আসছে, রেমিটেন্স আসছে, এখন ধরুন মাসে 2 বিলিয়ন ডলার এলো, বছরে 25 বিলিয়ন বা 30 বিলিয়ন ডলার এলো। এটা বাংলাদেশ ব্যাংক এটা রেখে এটা সমপরিমাণ অর্থ সে করে কি সেন্ট্রাল ব্যাংক থেকে বা শিডিউল ব্যাংক থেকে যাদের নামে এই টাকা পাঠানো হয় তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আচ্ছা, তো এই টাকাগুলো দিয়ে সে করে কি ব্যালেন্স অফ পেমেন্ট করতে পারে, কিন্তু যেই জায়গাগুলোতে ভর্তুকি দেওয়া দরকার হয়, যেমন ডিজেলে ভর্তুকি দেওয়া হচ্ছে, সারে ভর্তুকি দেওয়া হচ্ছে, কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে, এরকম আরো অনেক ভর্তুকি দেওয়া হয়, এই ক্ষেত্রে বিদেশি মুদ্রার দরকার হয়। আর যেগুলোতে মানে যে সকল ভর্তুকির সাথে আসলে বিদেশি মুদ্রা জড়িত, তো ওখানে কি হচ্ছে, ব্যালেন্স অফ পেমেন্টে ওখানে যে একটা ডেপ্রিসিয়েশন থাকে, অভাব থাকে, সেই অভাবটা পূর্ণ করার জন্য আমাদের এখানে কি করতে হয়, এই যে রেমিটেন্স আসছে, এক্সপোর্টের যে যাকে বলা হয় আমাদের লাভ হচ্ছে, তারপর বিদেশ থেকে যে লোন পাচ্ছি, এইগুলোর মাধ্যমে একটা ফান্ড তৈরি করতে হয়, যে ফান্ড দিয়ে মূলত আমাদের এই যে ব্যালেন্স অফ পেমেন্ট বিদেশি মুদ্রা থেকে স্থানীয় মুদ্রা আর বিদেশি মুদ্রায় যে সকল পণ্য এবং সেবাতে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, সেইগুলোতে ব্যালেন্স অফ পেমেন্ট করতে হয়। তো সেই সকল ব্যালেন্স অফ পেমেন্ট করতে গিয়ে এই মুহূর্তে ডলারের মারাত্মক ক্রাইসিস, আর স্থানীয় মুদ্রার ক্রাইসিস আরও বেশি। এখন সরকার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যদি ঘন ঘন মুদ্রা ছাপায়, টাকার মূল্য এমন পর্যায়ে চলে আসবে যে 1 কেজি চালের জন্য হয়তো আপনাকে 1 কেজি টাকা দেওয়া লাগতে পারে। এরকম বহু ঘটনা জার্মানিতে ঘটনা ঘটেছে। প্রথম মহাযুদ্ধের পরে জার্মানির মুদ্রা এটার মূল্য এমন পর্যায়ে কমে গেল যে পণ্যের বিনিময়ে ওজন করে টাকা দেওয়া হতো, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই অবস্থা কিন্তু এখন বাংলাদেশে যে হবে না এ কথা বলা যাচ্ছে না। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনি যাকেই দায়ী করেন, মানে আওয়ামী লীগকে তো অবশ্যই দায়ী করতে হবে, বিকজ 17 বছর ধরে তারা এই অর্থনীতিটা চালিয়ে আসছিল, এবং সেই সময়টিতে অর্থনীতির যে কয়েকটি সূচক, সেই সূচকগুলো ফলিয়ে ফাঁপিয়ে দেখা হতো, যেমন জিডিপি। তো জিডিপিতে তারা প্রচুর পরিমাণ হাঙ্কি পাঙ্কি যেটাকে বলা হয় গোজামিল দিত। তারপর তাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এখানেও প্রায় 10 বিলিয়ন ডলারের হিসাবের গরমিল ছিল, এবং এটা এখনো পর্যন্ত সরকার টেনে যাচ্ছে টিল নাও। এখন সরকার বলছে 35 বিলিয়ন বা 33 বিলিয়ন ডলার আছে আকুর পরিশোধ করার পর, কিন্তু যদি ওই 10 বিলিয়ন ডলার বাদ দেয় তাহলে আইএমএফ এর হিসাব অনুযায়ী 22 বিলিয়ন ডলার বা 21 বিলিয়ন ডলার থাকে রিজার্ভ। এগুলো দুটো। 3 নম্বর হলো যে এই জাতীয় বাজেট, সরকারকে বাহাদুরি দেখানোর জন্য বিশাল একটা বাজেট
তৈরি করা হতো এবং এই বছর সেই বাজেটটা আরও সীমা অতিক্রম করে 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট প্রণয়ন করা হবে। এখন এই 9 লক্ষ কোটি টাকা সরকার কোত্থেকে আনবে? তাদের ঋণ করে বিদেশ থেকে আনতে হবে একটি অংশ, ট্যাক্স কালেকশন করতে হবে আরেকটি অংশ, আর স্থানীয় ব্যাংক থেকে লোন নিতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংক সেই বিভিন্ন রকম বন্ড ছেড়ে সরকারকে কিছু টাকা ঋণ দেবে। কিন্তু যেভাবেই হোক না কেন, আপনি গত অর্থ বছরে ট্যাক্স, ভ্যাট মানে আয়কর, ভ্যাট এবং অবকারী এবং শুল্ক, এই 4টি ক্ষেত্রে আসলে কত ইনকাম করা হয়েছে সব মিলিয়ে সরকারের যে টার্গেট ছিল ধরুন আনুমানিক 4 লক্ষ কোটি টাকা, এটার বিপরীতে 1.25 লক্ষ কোটি টাকা কম আদায় হয়েছে। এই বছর যে লক্ষ্যমাত্রা যদি 5 লক্ষ কোটি টাকা দেওয়া হয়, তো যেখানে 4 লক্ষ কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জন না করে যেখানে 125 কোটি টাকা, 1,25,000 কোটি টাকা কম আদায় হয়েছে, সেক্ষেত্রে চলমান অর্থ বছরে যে অর্থনৈতিক মন্দা, শিল্প কলকারখানা যেভাবে বন্ধ হয়ে গেছে, আয়কর যেভাবে একেবারে কমে গেছে, সরকার প্রাণান্ত চেষ্টা করবে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার জন্য, ওখানে হাহাকার তৈরি হয়ে যাবে। গ্রামে হয়তো কেউ একটা মুদির দোকান দিচ্ছে, তো তার কাছে গিয়ে আয়করের লোক দাঁড়ালো, এত লোক বলতো নাই। এখন উপজেলাতে, একটা উপজেলাতে কয়জন লোককে আপনি খুঁজে পাবেন? তারপরে একটি জেলাতে কয়জন লোককে আপনি খুঁজে পাবেন যেখানে মুদির দোকান পর্যন্ত গিয়ে আপনি সেই আয়করের ভিত্তি, ধরুন আপনি আরো 10 লাখ লোককে আনলেন আয়করের আওতায় এবং গড়ে 5,000 টাকা করে আপনি নিলেন, কত টাকা আপনি পেলেন বলেন? এতে করে হয় না। মূল যেটা হয় সেটা হল কর্পোরেট ট্যাক্স, ব্যবসা বাণিজ্যের আয় বৃদ্ধি, ব্যাংক, বিমা থেকে শুরু করে মানুষের ট্রানজ্যাকশন, অর্থনৈতিক কর্মকাণ্ড, মানে এইগুলো দিয়ে আপনাকে আসলে অর্থনীতির যে প্রবাহটা, এটি আপনাকে চালু রাখতে হবে। নদীর যে প্রবাহ, এখন আপনি নদীর প্রবাহ নিচে থেকে, আপনি সারফেস থেকে ডিপ টিউবওয়েল বসে পদ্মা নদী চালাতে পারবেন না, কখনো চালাতে পারবেন না। এটার একটা সার্কেল আছে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, ভূগর্ভস্থ পানির একটা স্বাভাবিকতা থাকে, সাগর থেকে সেই জোয়ারের সময় পানি আসে, আবার ভাটার সময় সেখান থেকে চলে যায়, উজান থেকে সেই ঢলের পানি নেমে আসে, মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে, কৈলাস টিলা থেকে যে প্রবাহ, এইগুলোর একটা সার্কেল আছে। সেই সার্কেলের সঙ্গে জলীয় বাষ্প সব মিলিয়ে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এইসব বড় বড় নদীর প্রবাহ ঠিক থাকে। কিন্তু আপনি যদি একটা পুকুর, ছোট্ট একটা পুকুর, সেটি বৃষ্টি পানি দিয়ে ভরতে চান, ইটস ওকে, বা ছোট্ট একটা পুকুর বা সুইমিং পুল আপনি সারফেসের পানি দিয়ে ভরতে চান, সেটা ওকে। তো একটা রাষ্ট্রের যে টোটাল অর্থনৈতিক যে প্রবাহ, এই অর্থনৈতিক প্রবাহ অনেকটা প্রাকৃতিক যে নদীর প্রবাহ বা সমুদ্রের যে প্রবাহ, ঠিক ওই রকম অর্থনীতিটা। সবগুলো সূচক যদি স্বাভাবিক না থাকে তাহলে একটা অর্থনীতি ভালো চলে না। তো এই মুহূর্তে সরকারের জন্য একটা সিঙ্গেল অর্থনীতির যে সূচক তাদের ফেভারে নেই, বরং সবগুলো বুমেরাং উল্টো হয়ে গেছে। এই পরিস্থিতি যখন কেউ সামাল দিতে চায়, তখন তাকে সেই যে ব্রিটেনের যখন বিশ্বমন্দা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর, বা ইংল্যান্ডে বাইরে গিয়ে আমেরিকাতে যে বিশ্বমন্দা শুরু হলো, দ্য গ্রেট ডিপ্রেশন, 1927 থেকে 1933, এই 5টি বছর, ঠিক ওই সময়টিতে যেভাবে তাদের অর্থ ব্যবস্থা চলেছে, যেভাবে সরকারকে সংকোচন নীতিতে চলতে হয়েছে, যেভাবে মুদ্রা বাজারকে সংকুচিত করতে হয়েছে এবং সরাসরি রাষ্ট্রীয় ব্যয় 1/3 নামিয়ে আনতে হয়েছে, মিলিটারিকে কাটছাট করতে হয়েছে, পুলিশকে কাটছাট করতে হয়েছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরি থেকে বাদ দিতে হয়েছে, এর কোনো বিকল্প নাই। এ ছাড়া এই ধরনের মহামন্দা মানে কখনো কেউ মোকাবেলা করতে পারেনি। হিটলার শুধু করেছিল যুদ্ধ বাদিয়ে দিয়ে। হিটলার যেটা করতো সেটা হলো অন্য দেশগুলো দখল করত, তারপর সেখানকার ট্রেজারি চুরি করে তারপর শেষে পরিস্থিতি সে সামাল দিয়েছিল। একই অবস্থা কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট করেছিলেন। অর্থাৎ একটা দেউলিয়া রাষ্ট্র
ফ্রান্স রেভলিউশনের পরে প্রায় 12 বছর এটা কন্টিনিউয়াসলি দেউলিয়া হতে থাকলো। এই অবস্থায় নেপোলিয়ন যখন ক্ষমতা এলেন, তিনি দেখলেন যে কোনো অবস্থাতেই তিনিও ক্ষমতা থাকতে পারবেন না এবং কোনো অবস্থাতেই তার যে রাষ্ট্রীয় কোষাগার এটি পূর্ণ করতে পারবে না, কাউকে বেতন দিতে পারবেন না এবং তাকে ক্ষমতা ছেড়ে যেতে হবে। এই জন্য তিনি যে কাজটি করলেন, তিনি যুদ্ধ বাঁধিয়ে দিলেন এবং সে একটার পর একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ বাঁধিয়ে বিভিন্ন দেশ থেকে সে টাকা লুট করে তারপর ফ্রান্সের অর্থনীতি তিনি ঠিক করলেন। এই যে ট্রাম্প ইরানের সাথে যে যুদ্ধ বাঁধালো, ভেনেজুয়েলার সাথে যুদ্ধ বাঁধালো, এর কারণ হলো ট্রাম্পের একই অবস্থা। এখন আমেরিকাতে সেখানে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, রাষ্ট্রীয় ঋণ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটি আর ট্রাম্প সামাল দিতে পারছে না। ফলে যে কোনোভাবে তাকে ডাকাতি করে হোক কিংবা ছিনতাই করে হোক, রাহাজানি করে হোক, রাষ্ট্র চালাতে হবে। এই কারণে সে একেবারে ইরানের সাথে যে যুদ্ধটা বাঁধিয়ে দিল এবং এই যুদ্ধে সে জয়লাভ না করার কারণে তার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এখন আমরা কি যুদ্ধ করতে পারবো? কখনই পারবো না, আমাদের সে সামর্থ্য নেই। আমরা কার সাথে যুদ্ধ করব? 2 নম্বর হলে আমরা কি খুব বেশি ঋণ করব, বা আমরা কি সেই যে ইংল্যান্ডের সেই বিখ্যাত অর্থমন্ত্রী, আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না, বিখ্যাত অর্থনীতি যাকে বলে অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী, যার সঙ্গে উইনস্টন চার্চিলের খুব গন্ডগোল হতো, খুব বিখ্যাত, পরে তিনিও প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো সেই ভদ্রলোক যেভাবে ইংল্যান্ডকে নিয়ে এসেছিলেন সেখানে, অথবা সেই মার্কিন প্রেসিডেন্ট, সেই দুইজন যে মার্কিন প্রেসিডেন্ট, খুবই রোগাসুখ একজন মার্কিন প্রেসিডেন্ট, তার নাম ওই মুহূর্তে আমার মনে আসছে না, আপনারা ইতিহাস থেকে দেখে নেবেন গুগল থেকে, 1925 সাল থেকে 1933 সন পর্যন্ত। এরপরেও তিনি হয়েছিলেন, এই প্রবলেমটা তিনি সলভ করেছিলেন, সে গ্রেট মহামন্দা। তো ওইরকম যদি আপনার রাজনৈতিক জ্ঞান না থাকে, নেতৃত্বের গুণাবলী না থাকে, এবং আপনি যদি খুব সাহসী না হন এবং নিজে একেবারে জাহান্নাম জান্নাতের মাঝামাঝি, আমি যে কোনো সময় পড়ে যেতে পারি, এরকম একটা যদি দৃঢ়তা না থাকে, আপনি কখনো এই অবস্থা মোকাবেলা করতে পারবেন না। তো এই কারণে সরকারের এই যে বর্তমানে একটা সময় যাচ্ছে, সে ঋণের জন্য IMF এর কাছে যাচ্ছে, ঋণের জন্য বিশ্বের অন্যান্য সংস্থার কাছে যাচ্ছে, সে আমেরিকাকে দোয়াজ করছে, ভারতকে খেপাতে চাচ্ছে না, চীনের সাহায্য চাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত গত 2 মাসে কোনো একটা জায়গাতে একটা সিঙ্গেল, যাকে বলা হয়, সরকারের জন্য এমন কোনো সুসংবাদ আসেনি যে সুসংবাদের ভিত্তিতে সরকার একেবারে চোখ বুজে সময় পার করতে পারে। আমরা সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আমাদের দেশটা ভালো চলুক। যারা অন্যায় করেছেন তাদের সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর এখন আমরা আয় বুঝে ব্যয় করব যার যার অবস্থান থেকে। এই রাষ্ট্রকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব সবাই, জ্ঞান দ্বারা, বুদ্ধির দ্বারা, কিন্তু রাষ্ট্রের যেন ক্ষতি না হয় এই কাজ আমরা কখনোই করব না। আল্লাহ বর্তমান যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।